বলা হবে না যে একটা ডিসি মোটর কিভাবে কাজ করে বর্ণনা করো, এটা তোমার বলা হবে না। তারপর আমি কিছু স্লাইডে তোমার কিছু জিনিস দেখাবো, স্লাইড তারপর অন করবো, ওই স্লাইডে যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো তুমি পড়বা। ঠিক আছে? তাহলে একটা ভিডিও দেখবা এমনিতে জাস্ট বোঝার জন্য, তারপর আমরা স্লাইডটা অন করবো, সেই স্লাইডটা আমরা পড়াশোনা করবো। আজকে আমরা ওই 6 পেজের স্লাইডটা পড়াশোনা করবো, আর ওখান থেকে তোমার যদি কোনো ফিডব্যাক থাকে তখন আমাকে বলবা। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবা এবং পরীক্ষায় কিভাবে লিখবা সেটাও জানতে পারবা। ফার্স্টে আমরা আসি হচ্ছে ডিসি মোটরের অপারেটিং প্রিন্সিপালে। তোমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছ সাথে সামনে, স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে। দেখো এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে যে ডিসি মোটর যেটা আমরা বলতেছি, একটা মোটর বলতেছি বা তড়িৎ মোটর যেটা বলতেছি, সেই মোটরের হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নর্থ পোল আর সাউথ পোল দুটো আছে, এটা সাউথ পোল, এটা হলো নর্থ পোল। এর মানে কি? এর মানে হলো এটা চুম্বক ক্ষেত্র। আমরা যদি দুটো চুম্বককে পাশাপাশি রাখি তাতে তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল তৈরি হয়, মানে বিকর্ষণ তাদের মধ্যে বল। একটা ফ্লাক্স তৈরি হয়। এই ফ্লাক্স গুলোকে আমরা সাদা সাদা কাজে দেখতেছো না, এই সাদা সাদা কাজে দেখাচ্ছি। আর দেখো এখানে কি করছি, এটা হলো আমাদের যে পাত দেখছো, এরকম পাত, এটা হলো একটা লোহার তৈরি একটা পাত। এই পাতটা আমাদের কন্ডাক্টর হিসেবে কাজ করে, এটার নাম হলো আর্মেচার। ঠিক আছে? আমরা যেটা পড়বো না বই এখন, সেটার নাম হলো আর্মেচার। এই আর্মেচারটা দেখতে অনেকগুলা তারের কুণ্ডলী। তোমরা যখন কোনো ফ্যান দেখবা, ফ্যান যখন খোলা দেখবা বা অন্য কোনো মোটর দেখবা, দেখবা যে এরকম একটা বিভিন্ন খাঁজ থাকে, সেই খাঁজের মধ্যে তারগুলো এভাবে পেছনে থাকে। তোমাকে আমি একটু প্র্যাকটিক্যালি এগুলো দেখাবো তোমাকে যে আসলে কিভাবে তার পেছনে থাকে। ঠিক আছে? এই জন্য এই কন্ডাক্টরকে বলা হয় আর্মেচার। আর আমরা জানি তারের মধ্যে দিয়ে কি প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হয়, ঠিক না? তাহলে তারের মধ্যে দিয়ে কারেন্ট যদি প্রবাহিত করতে চাই তাহলে আমাদের একটা ব্যাটারি লাগাইতে হয়। এটা হলো আমাদের ব্যাটারি। দেখো এই ব্যাটারির কাজ হইলো এই তারের মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত করা। দেখতেছো? তাহলে এই যে হলুদ হলুদ কালার, এই হলুদ হলুদ কালার হলো তোমার হচ্ছে কারেন্টের দিক, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে কি এই কন্ডাক্টরটা তোমার কারেন্ট ক্যারি করতেছে, তাহলে এর নাম হলো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে যে কন্ডাক্টরটা কারেন্ট ক্যারি করে। হোয়েন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর স্টে অন এ ম্যাগনেটিক ফিল্ড, যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অবস্থান করে তখন তার মধ্যে দুটা ফোর্স উৎপন্ন হয়। ঠিক আছে? একটা ফোর্স হবে ঊর্ধ্বমুখী ফোর্স হবে, এই ফোর্সটা হবে তোমার ঊর্ধ্বমুখী, এর নাম হলো F1। এবং এখানে একটা ফোর্স তৈরি হবে, এই ফোর্সটা নিম্নগামী। হবে তোমার নিম্নমুখী, এর নাম হলো F2। ঠিক আছে? এই F1 ঊর্ধ্বমুখী কেন হলো, F2 নিম্নমুখী কেন হলো, এটা তুমি যদি বুঝতে চাও তাহলে এখানে একটা ম্যাগনেটিক মানে একটা তোমার হচ্ছে ছবি দেওয়া হচ্ছে, বাম হস্ত নিয়ম অনুসারে তোমাকে বুঝতে হয়। আর সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে তোমাকে বলি, এই জিনিসটা হচ্ছে বুঝতে একটু ঝামেলা, তো খুব সোজাভাবে তুমি বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবা? যে ঊর্ধ্বমুখী ফোর্স তখনই হবে যে প্রান্তটা মানে যে টার্মিনালটা ব্যাটারির ধনাত্মক পথের সাথে যুক্ত থাকবে, তখন তুমি বুঝবা যেটা হচ্ছে ঊর্ধ্বমুখী ফোর্স। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যুক্ত টার্মিনাল হবে কি? ঊর্ধ্বমুখী। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত টার্মিনাল হলো ঊর্ধ্বমুখী। আর হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যে টার্মিনাল যুক্ত থাকবে তাকে কি বলবো? তাকে বলবো আমরা নিম্নগামী। নিম্নমুখী। ঠিক আছে? তাহলে আমরা দেখবো, দেখো এখানে পজিটিভ দিলাম, এখানে নেগেটিভ দিলাম, তাহলে কিন্তু আমাদের এই ফোর্সটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরতে শুরু করবে। এই ফোর্সের কারণে দেখো এখানে যখন প্রেশার দিবা না, এখানে প্রেশার দিলে কি হবে, সেটা ক্যাচ হয়ে যাবে। আর এখানে প্রেশার পড়লে সে কি হবে, উপর দিকে সে উঠে যাবে। তুমি তখন দেখবা এই কন্ডাক্টরটা অটোমেটিক্যালি ঘুরতে শুরু করবে। এই দেখো এখানে তৃতীয় দেখতেছো, এটা হচ্ছে ফ্লাক্সের দিক। আমাদের মধ্যে ফ্লাক্স তৈরি হচ্ছে, মানে চুম্বকের যে আকর্ষণ থাকে না, সেই আকর্ষণের কারণে ফ্লাক্স তৈরি হয়। এই ফ্লাক্সের দিক হচ্ছে আমাদের এই সাদা কালারটা। তারপর দেখো এই যে ফোর্স দেখতেছো না, এই ফোর্সের কারণে কিন্তু কি হয়েছে, দেখো তুমি নেগেটিভ যখন দেখবা তখন কিন্তু ফোর্সটা নিচের দিকে, আর পজিটিভ হলে কিন্তু ফোর্সটা কিন্তু উপর দিকে আসতেছে। এই পজিটিভ এবং নেগেটিভ ফোর্সের কারণেই কিন্তু আমাদের সাধারণত একটা মোটর রোটেট করতে শুরু করে। জিনিসটা কি বুঝছো যে একটা মোটর কিভাবে ঘোরে? একটা মোটর এভাবে বুঝছি। ঘোরে যে যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাবা, তখন ওর মধ্যে দুটো ফোর্স তৈরি হয়। এই দুটো ফোর্সের মধ্যে কিন্তু তারতম্য থাকে, দুটো ফোর্স সমান হয় না। এই দুটো ফোর্সের আলাদা মানের কারণে এই মোটরটা তখন অটোমেটিক্যালি ঘুরতে শুরু করে। ঠিক আছে? এই ঘোরাঘুরি কাজটাকে কাজে লাগিয়ে সাধারণত একটা মোটরকে তৈরি করা হয়। এটাই হলো তোমার হচ্ছে একটা মোটরের অপারেটিং প্রিন্সিপাল। তাহলে একটা মোটরের মধ্যে কি কি থাকে? একটা মোটরের মধ্যে থাকবে তোমার হচ্ছে এই কন্ডাক্টর থাকবে, এর নাম হলো আর্মেচার। এরকম একটা ফিল থাকবে, এর নাম কি, এটাকে আমরা বলবো ফিল্ড সার্কিট। এই যে চুম্বক দেখছো না, এই চুম্বকের নাম হলো ফিল্ড সার্কিট। এবং একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে, এটা মনে রাখবা, এই যে একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে। এটা হলো আমাদের একটা মোটরের অপারেটিং প্রিন্সিপাল। তারপর দেখো এই মোটরের যে কন্ডাক্টর বলতেছে, এরকম একটা কন্ডাক্টর বললাম না, এই কন্ডাক্টরটা আসলে এরকম। এখানে দেখার ভিডিও দেখো, দেখো এই যে
ইয়ে দেখতেছো, একটা মোটর দেখতেছো না এখানে একটা, এই জি দেখো, স্যার। এই এরকম তোমার হচ্ছে তার, এগুলো যে প্রান্ত দেখতেছো, এই প্রান্তর মধ্যে তোমার তার পেছনে থাকে। আমরা জানি যে তার পেছনে তার মধ্যে কি থাকে, যখন তুমি তার পেছনে একটা তারের মধ্যে দেখো, এই দেখো, দেখতে পাইছো, এই দেখো তার পেছনে আছে কিন্তু, এই দেখো এরকম তার পেছনে আছে না, এই প্রত্যেকটা তারের মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স কম হয়। এই জন্য এই মোটরের মধ্যে একটা রেজিস্টর থাকবে, সেই রেজিস্টরের মান হবে আর। আর মনে রাখবা এই রেজিস্টরের মান হলো ভেরি ভেরি স্মল, ভেরি স্মল মান। এর মানটা হতে পারে 1 ওহম থেকে তার চেয়ে কম, 1 ওহম বা এর চেয়ে কম হইতে পারে, 1 ওহমের চেয়ে কম। স্যার এখানে আর্মেচার কোনটা? এই আর্মেচার, এই যে তার পেছনে আছে যেটা, এই তার পেছনে আছে তুমি যেটা, এগুলো তোমার হচ্ছে আর্মেচার। এই দেখো তোমার এখানে কারেন্ট দিচ্ছ, দেখছো সাপ্লাই দিচ্ছ, যেখানে সাপ্লাই দিবে না সে তোমার আর্মেচার। তাহলে এখানে একটা ফিল্ড তৈরি করতে হবে না, চুম্বক তৈরি করতে হবে, এই চুম্বক হচ্ছে এটা, এই দেখো চুম্বক এটা, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন আমাদের এই জিনিসটা তাহলে মোটামুটি আমরা দেখলাম, তাহলে এটাকে আমরা একটা সার্কিটে রিপ্রেজেন্ট করব, রিপ্রেজেন্ট করা হইলে আমরা হচ্ছে পড়া শুরু করব। তাহলে আমরা এটাকে একটা সার্কিটে রিপ্রেজেন্ট করব, দেন আমরা পড়া শুরু করব, ঠিক আছে? তো দেখো আমাদের ডিসি মোটরটাকে যদি আমরা সার্কিটে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা আসলে কিভাবে ডিজাইন করতে পারি, এই জিনিসটা ভালো করে বুঝবা, এটা বুঝলে তোমার হচ্ছে এই চ্যাপ্টারে মোটামুটি পড়া শেষ। ডিসি মোটরটাকে তুমি সাধারণত এভাবে রিপ্রেজেন্ট করবা, এখানে একটা সাপ্লাই ভোল্টেজ থাকে, একে তোমার ভি বলা হয়, ঠিক না? তাহলে মোটরে একটা আর্মেচার থাকে, আর্মেচারের মধ্যে তার পেছনে থাকে, তাহলে ওই তারের মধ্যে একটা রেজিস্টর থাকবে, সেই রেজিস্টরকে আমরা আর এ দ্বারা আর প্রকাশ করব। এটা হলো কি, আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার কি, রেজিস্ট্যান্স, ঠিক আছে? তারপর দেখো এখানে আমাদের ওই যে ঘুরতেছে ঘোড়াটাকে আমরা একটা কয়েলের মধ্যে দেখাবো, এটা হলো আমাদের হচ্ছে আর্মেচার, এর নাম হলো আর্মেচার। তাহলে আমরা কি বললাম, যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এর মধ্যে রোধ করবে, তখন এর মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হয়, ঠিক আছে? এখানে একটা ভোল্টেজ পাবা, যখন এই কারেন্ট সাপ্লাই করবে, এখানে কারেন্ট যখন সাপ্লাই অ্যাপ্লাই করবা, তখন এর মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হবে, এই ভোল্টেজের নাম হলো ইএ, এর নাম হলো ব্যাক ইএমএফ। এটা আমি তোমাকে কিছু পরে বলতেছি যে ব্যাক ইএমএফটা কি, ঠিক আছে? তাহলে মনে করো এটা হলো তোমার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল মোটরের সার্কিট ডায়াগ্রাম। তাহলে আমাদের কিন্তু এই যে চুম্বক ছিল, নর্থ পোল ছিল, সাউথ পোল ছিল, এটাকে আঁকাইছি? এটা কিন্তু আঁকাই নাই। তাহলে এটাকে আঁকানোর জন্য আমাদের একটা ইন্ডাক্টর নিতে হবে, এরকম একটা ইন্ডাক্টর নিব, এটার কাজ হলো ফ্লাক্স সরবরাহ করা, মানে ফাই সরবরাহ করবে। আর এখানে আমরা কি পাবো, একটা সাপ্লাই ভোল্টেজ দিতে হবে। এটাই হলো আমাদের ডিসি মোটরের সার্কিট ডায়াগ্রাম। আশা করি সার্কিট ডায়াগ্রামটা মনে থাকবে পরীক্ষায়, নাকি বলো? জি স্যার, মনে হয়। ঠিক আছে, তাহলে এটা মনে থাকলে তুমি হচ্ছে দেখো পরের প্রবলেম গুলা, কোশ্চেন গুলো আমি তোমাকে বলবো, আর তুমি আনসার গুলো করবা, আর কোনো প্রবলেম হবে না। দেখো আজকে আমরা পড়বো যে স্পিড কন্ট্রোল অফ এ ডিসি মোটর। ফার্স্টে আমরা আসি হচ্ছে হোয়াট ইজ ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফ আসলে কি। তাহলে আমরা দেখলাম হোয়েন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রোটেট ইন এ ম্যাগনেটিক ফিল্ড, আমরা দেখলাম একটা কন্ডাক্টর যখন আমরা কারেন্ট সাপ্লাই করতেছি, তখন সেটা কি করতেছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতেছে। যখন এরকম একটা কন্ডাক্টর চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরবে, তখন তার মধ্যে কি উৎপন্ন হবে, তখন তার মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হবে। ভোল্টেজ। ওই ভোল্টেজের কাজ কি হবে, ওর ভোল্টেজের কাজ হবে আমাদের যে মেন যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজকে বাধা দেওয়া, ঠিক আছে? ওই ইনডিউস ভোল্টেজকে বলবো তুমি ব্যাক ইএমএফ। তাহলে কি হইলো, একটা কারেন্ট কারেন্ট কন্ডাক্টর যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরবে, তখন তার মধ্যে কি উৎপন্ন হবে, একটা ভোল্টেজ উৎপন্ন হবে। ওই ভোল্টেজ কি করে, ওই ভোল্টেজের কাজ হইলো মেইন যে ভোল্টেজ ছিল তাকে বাধা প্রদান করে, ঠিক আছে? এই ইনডিউস ভোল্টেজকে তুমি বলবা ব্যাক ইএমএফ। আশা করি বুঝতে পারছো। এই ব্যাক ইএমএফ টা তৈরি হচ্ছে কার থেকে বলতো, ব্যাক ইএমএফ যখন তুমি সাপ্লাই দিলা, সাপ্লাই যদি তোমার না থাকে, ভোল্টেজ তুমি সাপ্লাই দিলা না, ঠিক আছে, ওই ওই কন্ডাক্টরটা তোমার কারেন্ট ক্যারি করতেছে না, তাহলে ব্যাক ইএমএফ কি তৈরি হবে, ব্যাক না ইএমএফ স্যার। তৈরি হবে না। সাপ্লাই ভোল্টেজ দিলেই ব্যাক ইএমএফ তৈরি হবে। এই জন্য আমরা বলতে পারি এই ব্যাক ইএমএফ এর মান কখনো সাপ্লাই ভোল্টেজের চেয়ে বেশি হবে না, সবসময় কি হবে, কমে যাবে। যেমন তোমার হচ্ছে কি, যেমন তোমার কাছে কি আছে, তুমি যার থেকে তৈরি হয়েছো তার থেকে তুমি বড় হতে পারবা, বড় হতে পারবা না, ঠিক আছে? তার থেকে তুমি সবসময় কমে থাকবা। তাহলে আমরা বলতে পারি ব্যাক ইএমএফ এর মান সাপ্লাই ভোল্টেজের চেয়ে অবশ্যই কম হবে, কখনো কম। বেশি হতে পারবে না। এখন যদি কোনো এক সময়, বাস্তবে সম্ভব না, যদি কোনো এক সময় ব্যাক ইএমএফ এর মান সাপ্লাই ভোল্টেজের সমান হয়, তখন আসলে কি হবে? তাহলে আমরা সেটা দেখি যে ব্যাক ইএমএফ এর মান যদি সাপ্লাই ভোল্টেজের সমান হয়, তাহলে আমাদের কি হয়, তো সেটা আমরা এখন প্রমাণ করব। তাহলে আমরা কি মোটরের যে সার্কিট ডায়াগ্রাম ছিল সেটা একটু আঁকাই, ঠিক আছে? এখানে আমাদের একটা রেজিস্টর ছিল, এর নাম ছিল আর এ। এখানে আমাদের একটা ব্যাক ইএমএফ তৈরি হয়, এটা হলো আর্মেচার, আর্মেচারের মধ্যে একটা ব্যাক ইএমএফ তৈরি হবে, এর নাম হলো আমাদের ইএ। এটা এটা কি হবে, এটা করবে এখানকার কারেন্টকে বাধা দিবে, মানে কি এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, এর নাম আই। তুমি একটু চিন্তা করো, এখানে তুমি একটা কেভিএল অ্যাপ্লাই করো,
ঠিক আছে, কেভিএল অ্যাপ্লাই করবে কি থেকে, দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তো তুমি এখানে প্লাস মাইনাস থেকে একটা কেভিএল অ্যাপ্লাই করো। তো কি করবা, মাইনাস ভি লিখতে পারবা, তারপর যাচ্ছে যাতে 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 সে রেজিস্টার পাইলো, তার মানে কি প্লাস আই এ আর এ। যেহেতু এটা রেজিস্টার, রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ধরতে হবে আমাদের, ঠিক আছে, আমরা ভোল্টেজ নিব, খালি রেজিস্টার নিলে হবে না। তাহলে এখানে আমাদের দেখো ই এর মান কিন্তু ভোল্টেজের মান, তাহলে কি লিখবো প্লাস ই এ। আর কোনো কিছু দেওয়া আছে কত, আর কোনো কিছু দেওয়া নাই কিন্তু, তাহলে আবার ভি তে তুমি চলে আসছো, তার মানে কি, তার মানে হলো জিরো। তাহলে মাইনাস ভি প্লাস আই এ আর এ প্লাস ই এ সমান সমান জিরো। এটা কি বুঝছো? জি স্যার। তাহলে এখান থেকে তুমি আই এর মানটা একটু বের করো তো। আই এর সমান সমান তুমি কি লিখবা, ভি মাইনাস ই এ ডিভাইড বাই আর এ, লিখতে পারো না? তা আমরা এখানে লিখে রাখি, তাহলে আই এর সমান সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ই এ ডিভাইড বাই আর এ। এটা লিখে যায় তো নাকি? জি স্যার। এখন তুমি দেখো, যদি আমাদের ব্যাক ইএমএফ এর মান, ঠিক আছে, এই ই এর মান যদি সাপ্লাই ভোল্টেজের সমান হয়, যেটা আমি তোমাকে বলছিলাম, ইএফ এর ই এর মান যদি সাপ্লাই ভোল্টেজের সমান হয়, তখন তোমার কারেন্টের মান কত হবে বলো তো? ভি মাইনাস ভি বাই আর এ, তাহলে কত হচ্ছে, জিরো না? জিরো। তাহলে জি কারেন্টের স্যার। মান যদি জিরো হয়, তাহলে একটা ফ্যান কি চলবে বা কোনো লাইট চলবে? তাহলে মোটর না। কিভাবে চলবে? তাহলে মোটরটা কি হবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাই লিখছি ওটা নিচেটা দেখো, ইফ ইনডিউস ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য সাপ্লাই ভোল্টেজ, যদি সাপ্লাই ভোল্টেজ সমান হয়, দ্য মোটর উইল স্টপ, মোটরটা বন্ধ হয়ে যাবে। জিনিসটা কি বুঝতে এবার? জি স্যার। তাহলে এখানে কোশ্চেন কি হইতে পারে, কোশ্চেন তোমার হইতে পারে ব্যাক ইএমএফ কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ব্যাক ইএমএফ। তুমি যখন কি বলবা, ব্যাক ইএমএফ এর মান হলো সবসময় সাপ্লাই ভোল্টেজের চেয়ে কম হয়, যদি কোনো কারণে ব্যাক ইএমএফ এর মান যদি সাপ্লাই ভোল্টেজ সমান হয়, তখন মোটরটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমার সিগনিফিকেন্স। আর ব্যাক ইএমএফটা কি সেটা সুন্দর করে এখানে লেখা আছে, আশা করি পরীক্ষায় আসলে পারবা। তাহলে এটা একটা প্রবলেম আমাদের সলভ হইলো। তাহলে নিচেরটা আমরা এখন আসি, দেখো এবার হচ্ছে একটা স্টার্টার, জিনিসটা কি, স্টার্টার কেন দরকার? স্টার্টার বলতে আমরা বুঝাই পরিবর্তনশীল রোধ, ঠিক আছে। দেখো আমরা যে যে আর আছে না, যেমন দেখো যে স্টার্টার যদি একটা ছবি তোমাকে দেখায় তাহলে বুঝতে পারবা। ধরো স্টার্টার তোমার এরকম থাকে, এরকম রেজিস্টার থাকে, ধরো এরকম রেজিস্টার আছে, এর সাথে এরকম লাগানো আছে। এখন তোমার দেখো যে আমাদের হচ্ছে একটা টার্মিনাল দেওয়া আছে এখানে, স্টার্টার হচ্ছে এরকম একটা টার্মিনাল, এখানে একটা নব থাকে, এর মান ধরো 10, এর মান 10, এর মান 10, ঠিক আছে, এর মান 10। এটা হচ্ছে এমন ভাবে লাগানো থাকে, এইভাবে লাগানো থাকে না, এটা তোমার সিরিজে লাগানো থাকে, এটা তোমার ধরো এভাবে সিরিজে লাগানো আছে, ঠিক আছে, এভাবে সিরিজে তোমার লাগানো আছে। সিরিজ থাকলে কি হয়, সিরিজ থাকলে রেজিস্ট্যান্সের মান বেশি হয়ে যায়, আমরা জানি। আর আর যদি সিরিজে থাকে তখন আমরা বলি আর প্লাস আর, ঠিক না? সিরিজ থাকলে রেজিস্ট্যান্সের মান কি হয়, বেশি হয়ে যায়। এখন স্টার্টারের ক্ষেত্রে তোমার হচ্ছে ছবি থাকে এরকম, এখানে একটা নব থাকে, এই নবটা অটোমেটিক্যালি ঘুরতে থাকে, ঠিক আছে, নবটা তুমি করতে পারবা। তোমার যদি এখন রেজিস্টারের মান যদি কম দরকার হয়, ঠিক আছে, তোমার রেজিস্টারের মান দরকার নাই, কম দরকার, তুমি তখন কি করলা, এই নবটাকে এখানে দিয়ে রাখলা, তা তুমি কত পাবা, তুমি তাহলে এখানে 10 ওহম পাবা। এখন তোমার রেজিস্টারের মান দরকার একটু বেশি, তোমার তখন কি করলা, এই নবটাকে সরিয়ে এখন এখানে দিলা, এখানে তুমি দিলে তুমি কত পাবা, তুমি এখানে দিলে তুমি 20 পাবা, 20 ওহম পাবা, ঠিক আছে। তাহলে স্টার্টার হলো এক ধরনের পরিবর্তনশীল রোধ, এখানে তুমি নবের মান পরিবর্তন করার সাথে সাথে তোমার কি হয়, রেজিস্টারের মান কম বা বেশি হয়। জিনিসটা কি বুঝছো? তাহলে স্টার্টার কি, স্টার্টার হলো একটা পরিবর্তনশীল রোধ, এর কাজ হইলো রেজিস্ট্যান্সের মান কম করা অথবা বেশি করা। এখন আমার কোশ্চেন হচ্ছে স্টার্টার কেন প্রয়োজন হয়, স্টার্টার কেন দরকার হয়, বুঝতে পারছো? কোশ্চেন কি বুঝছো তোমার, এটা কোশ্চেন কি বুঝছো, যে আমাদের পরীক্ষাতে যদি বলা হয় যে স্টার্টার কেন প্রয়োজনীয়, তখন তোমাকে কি করবা? তাহলে আমি আগে তোমাকে স্টার্টার সম্পর্কে বললাম যে স্টার্টার হলো এক ধরনের পরিবর্তনশীল রোধ, এর কাজ হইলো রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি করা অথবা কমানো। এখন আমরা দেখবো স্টার্টারের কেন প্রয়োজন। তাহলে আমরা আবার একটু সার্কিট ডায়াগ্রামটা ড্র করি। এই যে তোমাকে বললাম যে সার্কিট ডায়াগ্রামটা একটু মুখস্থ করে নাও, খুব দরকার কিন্তু এটা। এখানে আর এ, এটা হলো আমাদের ই এ, এখানে আমাদের একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে ভি। ডায়াগ্রামটা স্লাইডে আছে না? হ্যাঁ স্লাইডে আছে, একটু পরে আছে, একটু পরে দেখতে পাবা, দেখাবো নি। এটা আমাদের ভি না, সাপ্লাই ভোল্টেজ ভি। তো দেখো তো এখানকার যে কারেন্টের মান আছে না, সেই কারেন্টের মান তুমি কিভাবে বের করবা? একটু আগে বের করছিলাম, আই এ সমান সমান ভি মাইনাস ই এ ডিভাইড বাই আর এ। একটা মোটর যখন চালু হইলো, তুমি কেবল সুইচ দিলা, একটা মোটর যখন কেবল অন হইলো, অন হওয়ার সময় কিন্তু তোমার ব্যাক ইএমএফ থাকে না। ব্যাক ইএমএফটা তোমার কিছুক্ষণ পর যখন মোটরটা রোটেট করা শুরু করবে, ঘোরা শুরু করবে, তখন তোমার ডেভেলপ হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে, ঠিক আছে। মানে একবারে দিয়া মাত্র তোমার ডেভেলপ হবে না, ব্যাক ইএমএফ ডেভেলপ হতে তোমার সময় লাগে। তাহলে যখন একটা মোটর তুমি সঙ্গে সঙ্গে চালু করলা,
যখন মোটরটা তুমি সুইচের সঙ্গে সঙ্গে অন করলা তখন তোমার ব্যাক ইএমএফ এর মান কত হয়? তখন তোমার ব্যাক ইএমএফ এর মান হয় 0। বুঝতে পারছো? যখন একটা মোটর স্টার্ট করবা তখন তার ব্যাক ইএমএফ এর মান হবে 0। আর আমরা একটু আগে দেখছিলাম যে এখানে যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারের মান হয় অনেক ছোট, স্মল থাকে, অনেক স্মল মান থাকে। এখন তুমি দেখো একটা মোটর যখন স্টার্ট করলা তখন তোমার কারেন্টের মান কত হয়? কারেন্টের মান হয় ভি বাই আই এ, আর এ, ঠিক না? যেহেতু আর এর মান খুব ছোট তাহলে এই কারেন্টের মান কি হবে? কারেন্টের মান অনেক বড় হবে, অনেক বেশি হবে। এখন একটা ডিভাইসের মধ্যে যদি বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তো সেই ডিভাইসটা কি হয়ে যাবে? সেই ডিভাইসের তারগুলো পুড়ে যাবে বা ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাজ হবে এই কারেন্টের মান যদি আমরা কমাইতে চাই তাহলে আমাদের এক্সট্রা একটা রেজিস্টার দরকার, ঠিক আছে? এখানে আমাদের কিছু রেজিস্টার অ্যাড করতে হবে যাতে এই স্মল মানটা যাতে বেশি হয়। তাহলে এই রেজিস্টারটা আমাদের কোথা থেকে পাবো? এই রেজিস্টারটা সরবরাহ করবে আমাদের স্টার্টার। এই জন্য আমাদের মোটরটা যখন স্টার্ট করবো সেই সময় আমাদের একটা স্টার্টার দরকার হয়, কারণ ওই সময় আমাদের হিউজ পরিমাণ কারেন্ট মোটরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। এই হিউজ পরিমাণ কারেন্টকে কমানোর জন্য সাধারণত আমরা স্টার্টার ইউজ করি। আশা করি বুঝতে পারছো মনে হয়। জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমার কোশ্চেন কি? কোশ্চেন হলো হোয়াই স্টার্টার ইজ নিডেড অ্যাট স্টার্টিং কন্ডিশন। কেন স্টার্টিং এর সময় আমাদের স্টার্টার প্রয়োজন হয়? ঠিক আছে, কোশ্চেনটা উত্তর হবে কি আমাদের স্টার্টিং এর সময় ব্যাক ইএমএফ থাকে না, মানে ই এর মান কত হয়? 0 হয়। জিরো হয়। ই এর মান 0 হলে আমরা পাবো কি আই এর সমান সমান ভি বাই আর এ। যেহেতু আর এর মান সবচেয়ে ছোট হয় তুমি দেখবা 0.1 থেকে 0.5 বা 1 এই ওহমের মধ্যে সে থাকে। যেহেতু আর এর মান অনেক কম তাহলে তুমি ডেফিনেটলি বুঝতে পারতেছো আই এর মানটা অনেক বেশি হবে। একটা কারেন্টের মান ডিভাইসের মধ্যে যদি বেশি কারেন্ট প্রবাহিত হয় তো সেই ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক না? তার ডিভাইসটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেই ডিভাইসটা কাজ করবে? তার ডিভাইসটা পুড়ে যাবে। তাহলে এই যে ডিভাইসে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজ হওয়ার হাত থেকে যদি আমরা রক্ষা করতে চাই তখন আমাদের একটা স্টার্টার। রেজিস্টার দরকার হবে, ঠিক আছে না? এই জন্য আমরা একটা স্টার্টার ইউজ করি। ওই স্টার্টারের কাজ হলো সে ইনিশিয়ালি রেজিস্টার সরবরাহ করা। যখন মোটরটা আবার ফুল স্পিডে ঘোরা শুরু করবে, যখন চালু হওয়া শুরু করবে তখন কিন্তু তোমার ব্যাক ইএমএফ থাকবে, তখন আবার স্টার্টারটাকে সার্কিট থেকে বিচ্ছিন্ন করা হয়, তখন স্টার্টার দরকার হয় না, ঠিক আছে? তাহলে মোটর যদি পুরোপুরি চালু হয় তখন স্টার্টার বন্ধ থাকবে, আর মোটর চালু করার সময় আমরা স্টার্টার ইউজ করব। যখন মোটরটা ফুল স্পিডে ঘুরবে তখন স্টার্টারটা বন্ধ করে দেব। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এইটুকু কি লিখবা, ঠিক আছে? ওইখানে আমার নেট টেট ঘেটে আবার অ্যান্সার করার দরকার নেই, এখানে সুন্দর করে লেখা আছে, এই 3-4 লাইন লিখলেই পরীক্ষাতে ফুল মার্ক পাবা। কারণ পরীক্ষাতে তো আমি কোশ্চেন করি ভাবে তুমি তোমার কোশ্চেন কথা 9টা কোশ্চেন তোমাকে দেওয়া হয়েছে, তুমি এখন নেট থেকে বিশাল বড় বড় অ্যান্সার করতেছো, তাহলে তুমি সময় পাবা কিভাবে? যেগুলো তোমার দরকারই নাই। এই জন্য এই আনসারগুলো তোমাকে দিয়ে রাখছি যাতে তুমি পরীক্ষাতে ভালো মতো লিখে বুঝতে পারো। আর পরীক্ষাতে এইভাবে লিখবা তাহলে পরীক্ষা নামা ভালো হবে। জি স্যার। এবার পরবর্তী কোশ্চেন দেখো, স্পিড অফ এ মোটর। এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়েছে মনে হয়। স্পিড অফ এ মোটর, একটা মোটরের স্পিড, ঠিক আছে না? ওই যে তোমার কন্ডাক্টরটা ঘুরতেছে, দুটো ফোর্স তৈরি হলো, ওই দুটো ফোর্সের কারণে কি পরিমাণ সে ঘুরবে, কত স্পিডে সে ঘুরবে তোমাকে এখন দেখতে হবে। সেই স্পিডটাকে তুমি বের করতে পারবা এই ইকুয়েশনের সাহায্যে। ই এ সমান সমান কে ফাই এস। এই স্পিডের এই ইকুয়েশনের সাহায্যে তুমি স্পিডটা বের করতে পারবা। এখানে এস মানে কি? এস হলো তোমার স্পিড। ফাই মানে কি? ফাই মানে হলো চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? চুম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। আর ইএ মানে কি? ইএ মানে হলো ব্যাক ইএমএফ। আর এখানে যে কে আছে না, কে মানে হলো একটা কনস্ট্যান্ট, কারণ আমরা জানি ই এ প্রপোর্শনাল টু ফাই এস। তাহলে যেহেতু এই প্রপোর্শনাল জন্য আমরা তুলে দিব সেজন্য আমাদের একটা কনস্ট্যান্ট লাগাইতে হবে, এই কেটা হলো আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে একটা মোটরের স্পিড, তাহলে এস এর মান তুমি কিভাবে বের করবা? এস সমান সমান তুমি লিখতে পারবা ই এ ডিভাইডেড বাই কে ফাই, ঠিক আছে না? তাহলে এটা হলো একটা মোটরের আমাদের স্পিড, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন তোমার হচ্ছে বেসিক একটা কোশ্চিন, ঠিক আছে? এই যে ফাই আছে না, এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সটা কিসের কারণে তৈরি হয়? এই ফ্লাক্সটা তৈরি হয় তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে, চুম্বক ক্ষেত্রের কারণে। যদি ওই চুম্বক ক্ষেত্র যদি না থাকে তোমার এখন, তা তোমার কি হবে? ফাইয়ের মান কত হবে? ধরো তোমার সার্কিটের মধ্যে চুম্বক ক্ষেত্রই নাই, তো ফাইয়ের মান কত হবে? 0 হবে। তাহলে ফাইয়ের মান যদি 0 হয়, তুমি চিন্তা করো ফাইয়ের মান তাহলে তোমার 0 হচ্ছে, ফাই সমান সমান 0, তাহলে তাহলে এই ব্যাক স্পিডের ইএমএফ মান কত হবে? স্পিডের মান কত হবে? 0 হবে। এই সামথিং, ব্যাক ইএমএফ তো 0 হবে না, ব্যাক ইএমএফ তো আসছে তোমার একটা। ধরো এখানে 10/0 তাহলে কত হবে? ইনফিনিটি না? ও জি সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তো তাহলে মোটরটা কি করবে? মোটর তখন ইনফিনিটি স্পিডে ঘুরবে, যে স্পিড তো আমরা কল্পনা করতে পারি না, ঠিক আছে? তাহলে মোটরটা কি করবে? ইনফাইনাইট, তাহলে মোটরটা কি করবে? ইনফাইনাইট স্পিডে ঘুরবে। তাহলে একটা মোটর যদি ইনফাইনাইট মানে কি অসীম স্পিডে ঘোরে তাহলে মোটর থাকবে?
তাহলে মোটরের যে তার কম্পোনেন্ট ছিল, যে আর্মেচার, যে ফিল্ড সার্কিট, সেগুলো পুরো ভেঙে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে উত্তরটা কি বুঝতে পারছো? তো প্রশ্নটাকে বলি, প্রশ্নটা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন, মানে কি ঘটবে। এক কোশ্চেন লিখে দেই, হোয়াট উইল বি হ্যাপেন ইফ দ্য ফিল্ড সার্কিট মানে কি, ফ্লাক্সের সার্কিট, ঠিক আছে? ফিল্ড সার্কিটে বলা হয়, চুম্বক ক্ষেত্রকে বলা হয়। ইফ দ্য ফিল্ড সার্কিট ইজ ওপেনড আন্ডার রানিং কন্ডিশন, আন্ডার রানিং কন্ডিশন। জিনিসটা কি বুঝছো? এই দেখো, মানে কি, একটা ফিল্ড সার্কিট যদি রানিং অবস্থা, একটা মোটর চলতেছে, চলতে চলতে যদি ওই ফিল্ড সার্কিট তুমি যদি বন্ধ করে দাও, ওই ফিল্ড সার্কিট যদি ওপেন হয়ে যায়, মানে ফিল্ড সার্কিট যদি না থাকে, তাহলে তোমার কি হবে? তখন তুমি লিখবে, এভাবে লিখবা, উই নো দ্যাট দ্য স্পিড অফ এ মোটর ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ইএ ইকুয়াল, এভাবে লিখলা। তারপর তুমি বললা যে এখানে কি কি নাম, সেগুলো বললা, বলার পর বললা হিন্স এস ইকুয়াল ইএ বাই কে ফাই। যেহেতু মোটর রানিং আছে, রানিং থাকলে তার কিন্তু ব্যাক ইএমএফ থাকবে, ঠিক না? তাহলে ব্যাক ইএমএফ তো আছে। তাহলে এখন যদি তোমার ফিল্ড সার্কিট যদি ওপেন হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? ফায়ার মান কত হবে? ফায়ার মান 0 হবে না? ফায়ার মান 0 হবে। তখন মোটরটা কি করবে? ইন দ্যাট কেস উই ক্যান গেট ইনফাইনাইট স্পিড হুইচ মে ড্যামেজ দ্য মোটর উইন্ডিং, যেটা আমাদের মোটর উইন্ডিং কে ড্যামেজ করতে পারে। আশা করি বুঝতে পারছো। এটা খুব সোজাভাবে আমি লিখে রাখছি, আর তোমার পরীক্ষায় ভালো মতো লিখতে পারো এবং বুঝতে পারো, এবং খুব সোজা ভাষা ইংলিশ লেখা হয়েছে, যাতে তোমাদের প্রবলেম না হয়। তোমরা কি কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার? পরীক্ষা আসলে পারবা তো এগুলা? জি স্যার। স্যার এগুলো CO2 এর জন্য না? হ্যাঁ, এগুলো CO2 এর জন্য। মানে CO2 বলতে কি বুঝছো? CO2 মানে আমাদের কিছু অবজেক্টিভ আছে, একটা সিলেবাসের মধ্যে আমাদের কিছু অবজেক্টিভ থাকে, যে কি কি জিনিস তোমাদের আসলে শিখবা এই কোর্স থেকে। সেই কোর্সের যে CO2 থাকে, সেই CO2 এর মধ্যে যে কোশ্চেন গুলো থাকবে, সেগুলো হচ্ছে এগুলো। তোমাকে আমি একটু পরে দেখাবো না কি কি আমাদের হচ্ছে সিলেবাসটা আছে। তাহলে আমাদের এটা মোটামুটি শেষ হয়েছে না? মোটামুটি আমরা বুঝছি। তাহলে এখানে এই যে স্পিডের ইকুয়েশনটা মনে রাখবা। দেখো, এখানে আমাদের বিশাল একটা ইকুয়েশন দেওয়া আছে, এত বড় ইকুয়েশন আমরা পড়বো না। আমাদের মেন যে জিনিসগুলো সেটা আমি তোমাকে বলি। এখানে কোশ্চেন কি থাকবে, একটি মোটরের স্পিড, বাংলাতে লিখলাম, কিছু মনে করো না আবার। একটি মোটরের স্পিড কি কি বিষয়ের উপর নির্ভর করে, কি কি বিষয়ের উপর নির্ভর করে, মানে কি কি মান চেঞ্জ করলে মোটর স্পিড চেঞ্জ হয়, ঠিক আছে? বিষয়ের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে, লিখি নির্ভর করে। বুঝতে পারছো? একটা মোটরের স্পিড কি কি বিষয়ের উপর নির্ভর করে, তোমাকে সেটা বের করতে বলছে। এখন আমরা দেখি যে একটা মোটর স্পিড কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে, এখন আমরা নিজেরা বের করবো, ঠিক আছে? তাহলে আমরা কি একটু আগে শিখলাম, কি আমরা শিখলাম হচ্ছে, কি শিখলাম? ই এ সমান সমান কি শিখলাম, মনে আছে? ই এ সমান সমান কি শিখলাম? কে কে ফাই এস। ফাই এস। তাহলে এস সমান সমান কি শিখলা? এস সমান সমান ই এ ডিভাইড বাই কে ফাই, কে ফাই। ঠিক আছে? তাহলে এস, এস এর মান কার উপর নির্ভর করতেছে? তাহলে এস স্পিড, এস মানে কি, স্পিড প্রপোর্শনাল টু কি, ই এ না, ব্যাক ইএমএফ এর উপর করতেছে, ব্যাক ইএমএফ এর উপরে। ব্যাক ইএমএফ এর মান যদি বাড়ে, তাহলে স্পিডের মান কি হবে? বাড়বে। ব্যাক ইএমএফ এর মান যদি কমে, তাহলে স্পিডের মান কি হবে? কমে যাবে। বুঝতে পারছো? তারপর স্পিডের মান আবার কার উপর নির্ভর করতেছে? 1 বাই ফ্লাক্সের উপর নির্ভর করতেছে, মানে ফাই এর উপর নির্ভর করতেছে। ফায়ের মান যদি বাড়ে, তাহলে স্পিডের মান কি হবে? বাড়বে না কমবে? কমে যাবে কিন্তু। তাহলে কমে স্পিডের মান যাবে কিন্তু কমে যাবে, ঠিক না? তাহলে রাষ্ট্রবাদী, তাহলে আমরা বুঝলাম স্পিডের মান এই দুটোর উপর নির্ভর করতেছে। স্পিডটাকে আমরা আবার আরেকভাবে লিখতে পারি, এস সমান সমান কে ফাই, এই এস দেখতেছো না, এর পরিবর্তে আমরা লিখতে পারি আই এ, ঠিক আছে? এই আই এ মানে কি, আই এ মানে তুমি বুঝতে পারবা। এই আই এটা একটু আগে বের করলাম না আমরা, কি বের করলাম? ভি মাইনাস ই এ ডিভাইড বাই আর এ, জি ঠিক স্যার। আছে? দেখো এখানে আবার স্পিড কি কার উপর নির্ভর করতেছে? স্পিড সমান স্পিড প্রপোর্শনাল টু, এই ভি মানে কি, ভি মানে হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ, এখানে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম না তখন, সেই ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজ। তাহলে সাপ্লাই ভোল্টেজ। আর দেখো আমাদের এখানে কি আছে, আর এ আছে, তাহলে আর স্পিডটা কার প্রপোর্শনাল? স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, মানে আর এর ব্যস্তানুপাতিক। আর এ মানে কি, আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে পরীক্ষায় যদি তোমার আসে যে একটা মোটরের স্পিড কি কি বিষয়ের উপর নির্ভর করে, তখন তোমাকে কি বলতে হবে? একটা মোটরের স্পিড আমাদের ব্যাক ইএমএফ এর সাপ্লাই উপর নির্ভর ভোল্টেজ। করে, সাপ্লাই ভোল্টেজের উপর নির্ভর করে, আর্মেচার রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে, এবং ম্যাগনেটিক ফ্লাক্সের উপর নির্ভর করে। এখন তুমি যদি আবার মনে করো যে তোমাদের তো বেশি লেখার অভ্যাস, তোমার যদি মনে করো যে এইভাবে লিখবা যে কার কার সমানুপাতিক, সেভাবে লিখতে পারবা, লিখলেও 1 পাবা। আর তুমি যদি 4টা নাম লিখে দাও, তাও তুমি 1 পাবা। এখন তোমার ইচ্ছা, তুমি এখন কিভাবে লিখবা। বুঝতে পারছো? জি স্যার।
নামগুলো লিখলে 1 মার্ক পাবা। আর যদি তুমি এগুলো আবার বর্ণনা করো, স্পিড ইজ প্রপোর্শনাল টু ইএ, স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফাই, এও যদি লেখো তাও 1 মার্ক পাবা। এখন তোমার ইচ্ছা, তুমি এখন যেটা পছন্দ করো। তাহলে এখন আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম কিন্তু, ঠিক আছে? এই যে কনসেপ্ট গুলো আমরা ডেভেলপ করলাম, এর উপর ভিত্তি করে আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা হয়তো তোমাদের দেওয়া হয়েছে, রাতে অন্য কোনো ব্যাচে দেওয়া হয়েছে। এই ম্যাথটা পরীক্ষায় পড়ছেই, যে কোনো একটা ব্যাচে পড়ছে। দেখো আমরা এখন কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে একটা মোটরের স্পিড কি কি বিষয়ের উপর নির্ভর করে। স্পিড, তাহলে লিখলাম হচ্ছে স্পিড প্রপোর্শনাল টু ইএ, ঠিক আছে? এখান থেকে আমরা সিদ্ধান্ত আসবো, এই জন্য লিখতেছি স্পিড প্রপোর্শনাল টু 1/RA, স্পিড প্রপোর্শনাল টু 1 ফ্লাক্স মানে 5, স্পিড প্রপোর্শনাল টু আমাদের সাপ্লাই ভোল্টেজ। তাহলে এই লাইনটা একটু পড়ি। এ 250 ভোল্ট শান্ট মোটর উইথ আর্মেচার রেজিস্ট্যান্স অফ 0.5 ওহম। একটা 250 ভোল্টের শান্ট মোটর, এর মানে কি শান্ট মোটরের সাপ্লাই ভোল্টেজ হলো তোমার 250 ভোল্ট। এর রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্সের মান মানে আর এর মান হলো 0.5 ওহম, রানস এট 600 আরপিএম। সে 600 আরপিএম ঘুরতেছে, মানে তার স্পিড কত? 600 আরপিএম অন ফুল লোড। এন্ড এই সময় যে সে যে 600 আরপিএম এ ঘুরতেছে, এই সময় তার আর্মেচার কারেন্টের মান হইলো 20 অ্যাম্পিয়ার। এখন তুমি যদি এই যে 0.5 আছে না, এর পরিবর্তে যদি 1 ওহম করে দাও, এর মান যদি এখন 1 ওহম করো, তাহলে মোটরের স্পিড কি হবে? তো প্রশ্ন হচ্ছে এটা। তুমি এখন দেখো তো 0.5 থেকে তুমি 1 করছো, মানে কি রেজিস্ট্যান্সের মান বাড়াচ্ছো, বাড়লে তোমার মোটর স্পিড কি হবে? কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। তাহলে এটাই তোমাকে এখন প্রমাণ করতে হবে। তো দেখে আমরা এখন প্রমাণ করি। তাহলে এত পর্যন্ত আমাদের হচ্ছে ফার্স্ট কেস, ঠিক আছে? প্রথম কেস লিখলাম হচ্ছে প্রথম অবস্থা, মানে ইনিশিয়াল স্টেজ থেকে। ইনিশিয়াল তোমরা আবার বাংলাতে পরীক্ষা লিখে দেবো আবার। দেখো এই সময় আমাদের কি থাকে, আমাদের হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভি এর মান কত বলতো? ভি এর মান থাকে 250 ভোল্ট। এখানে আর এ 1, আর এ 1 এর মান কত? 0.5 ওহম। আমাদের স্পিড, এটা এস এর মান, এস 1 এর মান কত? 600 আরপিএম। আর আমাদের যে আই এর মান আছে, এই আই এর মান কত বলতো? আই এ 1 এর মান হলো 20 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আমরা তাহলে একটু মুখস্থ করছিলাম আগে, মনে আছে? এস সমান ই এ সমান সমান কি করছিলাম? কে ফাই এস, ঠিক না? তাহলে এই এসটা কার উপর নির্ভর করতেছে? এসটা কিন্তু ই এর উপর নির্ভর করতেছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি হবে? ই এ বের করা, ঠিক আছে? তাহলে আমাদের মেন কাজটা কি হবে? ই এ বের করা। তাহলে ইনিশিয়াল ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে, সেই মান থেকে আমাদের ই এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, আবার ওই সার্কিট ডায়াগ্রামটা একটু আঁকালাম এখানে। তাহলে এখানে আমাদের রেজিস্টর থাকবে, এখানে আমাদের একটা আর্মেচার থাকবে, দিলাম, দেওয়ার পর এরকম। তাহলে এর নাম দিলাম হচ্ছে ভি, এর নাম দিলাম আর এ, এর নাম দিলাম হচ্ছে ই এ, ঠিক না? এখন তুমি কি করবা? কেভিএল একটা অ্যাপ্লাই করো তো, কেভিএল মাইনাস ভি প্লাস, এর মধ্যে একটা কারেন্ট যাচ্ছে, সেটার নাম হলো আর্মেচার কারেন্ট আই এ। তাহলে আই এ আর এ প্লাস ই এ সমান সমান কি লিখবা? 0 লিখবা না? তাহলে এ সমান সমান ই এ সমান সমান কত? এ সমান সমান ভি মাইনাস আই এ আর এ। তাহলে এখন দেখো তো এখানে কত আছে, ভি এর মান কত? ভি এর মান হলো তোমার 250 ভোল্ট। মাইনাস 20 গুণন 0.5, কত হবে? তো 10 হলো, তাহলে 240 না? 240 ভোল্ট। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে আমরা ই এ 1 লিখলাম। তাহলে আমরা কি লিখলাম এখানে? ই এ 1। তাহলে আমাদের 240 ভোল্ট, ঠিক আছে? জি এখন স্যার। দেখো ফুল লোড অবস্থায় তোমার কি হবে? ফুল লোড অবস্থায় তোমার কারেন্টের মানে কোনো পরিবর্তন হবে না। তুমি রেজিস্টরের মান চেঞ্জ করলে তোমার কারেন্টের মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে সেকেন্ড কেস, দেখো এখানে দুটা ক্ষেত্রে ব্যবহার করছে, ফুল লোড অবস্থায় স্পিড কত হবে, হাফ লোড টর্ক অবস্থায় তোমার স্পিড কত হবে, তোমার সেটা বের করতে বলছে। আমরা কিন্তু এটা বের করতেছি কিসের উপরে ভিত্তি করে? ফুল লোড টর্কের উপর ভিত্তি করে বের করতেছি। এটা বের করতেছি ফুল লোড টর্কের জন্য বের করতেছি। তাহলে ফুল লোড টর্কের জন্য আমাদের কারেন্টের মানে কিন্তু পরিবর্তন হবে না। ভালো করে মনে রাখবা, ফুল লোড টর্কের জন্য কারেন্টের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের সেকেন্ড কেস, এই সেকেন্ড কেসের জন্য আমাদের সাপ্লাই ভোল্টেজের কোনো পরিবর্তন হবে? সাপ্লাই ভোল্টেজের কিন্তু কোনো পরিবর্তন হবে না, 250 ভোল্ট। এটাকে বলা আছে তোমার 250 ভোল্ট শান্ট মোটর, এই 250 ভোল্টই নিবে। তারপর দেখো আমাদের, এবার বলো আর এ 2 এর মানটা কত হবে? 0.5 হবে না 1 হবে সেকেন্ড অবস্থায়? সেকেন্ড অবস্থা 1। তাহলে 1 লিখলাম, তাহলে 1 ওহম লিখলাম।
তাহলে এখানে সেকেন্ড অবস্থায় আমাদের স্পিড বের করতে হবে, থাকুক আমাদের পরের কাজ, আমাদের আগে EA2 বের করতে হবে। তাহলে আমাদের এখানে একটা কারেন্টের মান আছে IA2, যেহেতু ফুল লোড এটাও ফুল লোড, তাহলে আমাদের কারেন্টের মানে চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তো কত পাবো এখানে? এখানে কিন্তু 20ই পাবো, এখানে 20 অ্যাম্পিয়ারই পাবো। বুঝতে পারছো? জি স্যার। এবার আমরা যদি এখন এই EA2 এর মান যদি বের করতে চাই, এখন আমাদের ইচ্ছা EA2 এর মান বের করব, তাহলে কত হবে? 250 মাইনাস 20 গুণন 1, 230 পাচ্ছি না? জি স্যার। জি স্যার 230। এই তো হইছে, আমাদের অঙ্ক শেষ। কিন্তু এখন আমরা দেখো, এই দেখো EA আর S এর মধ্যে সম্পর্ক আছে, তাহলে আমরা কি করব? আমাদের EA দুটা, S ও দুটা, তাহলে আমরা এখান থেকে এই সম্পর্ক থেকে আমরা কি করব? একটা সম্পর্ক ডেভেলপ করব, তার নাম হলো এটা, এভাবে EA1 ডিভাইড বাই EA2 সমান সমান S1 ডিভাইড বাই S2। লিখতে পারি না এটা? জি ভাগ স্যার। করে দিলাম। তাহলে আমাদের কি বের করতে হবে? এই S2 এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে S2 এর মান তুমি যদি বের করতে চাও, তাহলে কি করবা? S1 ইন্টু EA2 ডিভাইড বাই EA1। A1 তাহলে S1 এর মান তুমি এখন দেখো, এখানে S1 এর মান কত আছে? 600। EA2 এর মান কত? EA2 এর মান তোমার হচ্ছে 230। EA1 এর মান কত? 240। 250 তাহলে বের করতে পারবো না এখন ভাগটা করে? 240। তোমার হচ্ছে এটা উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হাফ লোডটা বার করলাম। এবার হাফ রুট কে তোমাকে বের করে দেখাচ্ছি। দেখো হাফ রুটের ক্ষেত্রে কি হবে? হাফ রুট মানে কি? হাফ রুট মানে তোমার কারেন্টটা কি হয়ে যাবে? এখন অর্ধেক হয়ে যাবে। তো তোমার কারেন্ট 20 ছিল, তাহলে সেকেন্ড অবস্থা তোমার কারেন্টের মান কত হবে? 10 10 হবে। 10 করে করবে এখন। তাহলে এখানে আমি লিখে দেই, এবার হাফ রুটের ক্ষেত্রে কিন্তু এটা মুছে দেই, এখানে লিখে হাফ রুট। তাহলে তোমার কারেন্টের মান কত হবে? 10 হবে এখন। তো এখানে তুমি 10 বসাও, তো কত হচ্ছে এখানে? 40। 40 ঠিক আছে, তাহলে দেখো 40 যদি বসাই, তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে আমরা এখানে পাচ্ছি আবার আগের মতো, এবার একটু উল্টো করে লিখি, EA2 ডিভাইড বাই EA1। লেখা লিখতে পারি আমরা S2 ডিভাইড বাই S1, সমানুপাতিক সম্পর্ক যে, তাই আমরা এভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে জি স্যার। S2 এর মান বের করতে বলছে, তাহলে S1 EA2 ডিভাইড বাই EA1। তাহলে দেখো আমাদের এটাও 240, এটাও 240, কাটাকাটি যাবে না, তাহলে কি হবে? S2 S1 এর সমান হবে। বুঝতে পারছো? জি মানে স্যার। 600 RPM হবে। তাহলে আমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার তো? এই ম্যাথ পরীক্ষা যদি আসে, পারবা তো এখন? জি এটা স্যার। একটা বড় ম্যাথ, তো অনেক বড় ম্যাথ। হ্যাঁ, অনেক বড় ম্যাথ। তাহলে বড় ম্যাথের জন্য 4 মার্ক থাকবে। সময় থাকবে এরকম স্যার? তোমাদের সময় তো বললাম, তোমাদের সময় পরীক্ষা থেকে তোমাদের দিছে হচ্ছে 75 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, আমি তোমাকে এক্সট্রা আরো 15 মিনিট দিব, 1 ঘন্টা 30 মিনিট দিব। মানে 15 মিনিট ভাইবা স্যার আর এরকম না, ওই ইয়ার জন্য ভাইবা তো আলাদা, ভাইবা আলাদা সময় হবে। বুঝিলে যা, আবার বুঝি স্যার এরকম বড় ম্যাথ কয়টা দিবেন স্যার? একটা একটা দুটো থাকতে পারে। ম্যাথ দুটো আছে, দুটার মতো আছে। আর তাহলে একটাই বিশেষ দিয়েন করে স্যার। বুঝছো, কিছু কিছু ম্যাথ আছে, যেমন দেখো তোমাদের একটা অ্যাসাইনমেন্টে একটা ম্যাথ দিছিলাম, দেখছো? ওই ম্যাথ দেখতে কিন্তু অনেক বড় মনে হয়েছে, কিন্তু ম্যাথে ক্যালকুলেশন কেমন ছোট না, অনেক ইজি ম্যাথ। কিন্তু ওরকম কিছু ম্যাথ তোমার পরীক্ষায় থাকতে পারে, যে একটা বিশাল সার্কিট দিয়ে রাখবো, মাঝখানে অর্ধেক সার্কিট কাজই করবে না, তোমাকে ওটা বুঝতে হবে যে কোন সার্কিট কাজ করবে না। আর সময় লাগলে পরীক্ষার মধ্যে একটু দিব, তো পরীক্ষাতে আমি নিচ্ছি, তো সমস্যা কি? জি স্যার, সমস্যা নেই। তাহলে আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, এই ম্যাথে আমাদের কোনো প্রবলেম নাই। এবার হলো লাস্ট টপিকস, এই টপিকসটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকসটা একটু পড়তে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে এটা এখন আমরা একটু পড়বো আজকে। দেখো একটু আগে আমরা অনেকগুলা ইকুয়েশন ডেভেলপ করছি, এই স্যার ইকুয়েশনগুলো। এটা মিডের অ্যাসাইনমেন্টে ছিল। হ্যাঁ, এটা মিডিয়া অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের। এটা হচ্ছে তোমাদের পড়ায় আসছে তখন মনে হয়, সেদিন তোমাদের পড়াই নাই, কিন্তু তোমাদের দিয়ে দিছিলাম, মানে অন্য ব্যাপারে পড়াইছিলাম তো, তোমাদের পড়াই নাই। এই জন্য তোমাদেরকে এক্সট্রা মার্ক দিছি কিন্তু আমি এখানে। ঠিক আছে, আজকে আমরা হচ্ছে এই জিনিসটাই পড়বো, যে একটা মোটরের স্পিড তুমি কিভাবে কন্ট্রোল করবা। ঠিক আছে, দেখো আমরা কিন্তু একটা মোটরের স্পিডটাকে আমরা হচ্ছে কিভাবে প্রকাশ করি। দেখো একটু আগে কিন্তু আমরা এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করছি, কিন্তু তোমাদের দেখাইছি। আমরা মোটরের স্পিডটাকে আমরা এভাবে লিখতে পারি, যেমন দেখো, যে এটাকে এন লিখলাম, এটাকে কে লিখলাম। কে মানে হচ্ছে এই অংশটা, সমান সমান ভি মাইনাস আই এ আর এ ডিভাইড বাই 5। ঠিক আছে, তাহলে একটা মোটরের স্পিড কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে? দেখো এন সমান সমান নির্ভর করতেছে কার উপরে? সাপ্লাই ভোল্টেজের উপর নির্ভর করতেছে। বা আমরা একটু আগে দেখছিলাম না, আমরা এই এই কনসেপ্টটা একটু তোমার ঝামেলা মনে হইতে পারে। ঠিক আছে, আমরা আগে যেটা পড়ছিলাম সেটা মনে করো, যে স্পিড কি কি ছিল সেটা বলো তো। স্পিড প্রপোর্শনাল টু কার? সাপ্লাই ভোল্টেজ, মনে আছে? জি স্যার। জি স্যার। আর ব্যস্ত অনুপাতিক হচ্ছে
হ্যাঁ, Resistance. স্পিড রেজিস্ট্যান্সের কি ব্যস্তনাবাতিক। ব্যস্ত নাম্বার তারপর হচ্ছে কি স্পিড ফ্লাক্সের ব্যস্তনাবাতিক। আর কার সমানুপাতিক ছিল? ব্যাক Armature. ইএমএফ এর সমানুপাতিক। এই জিনিসটা করতে মনে রাখতে হবে। তাহলে আমরা এখন কাজ করব, আমাদের কাজ হবে আমরা উপরের যে পার্টটা আছে না এই পার্ট নিয়ে কাজ করব। তাহলে আমরা জানি একটা মোটরের স্পিডটা তার সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করে। সাপ্লাই ভোল্টেজের মান যদি তুমি বাড়াইতে পারো তাহলে মোটর স্পিডটা কি হবে? বাড়বে। সাপ্লাই ভোল্টেজের মান যদি তুমি কমাইতে পারো তাহলে মোটর স্পিড কি হয়ে যাবে? মোটর স্পিডটা কমে যাবে। ডিসি যাবে। মোটরের ক্ষেত্রে কন্ট্রোলিং প্রসিডিউর হচ্ছে এটাই, তুমি সাপ্লাই ভোল্টেজের মান কম বেশি করবা। ঠিক আছে, কম বেশি করলে তোমার মোটরের স্পিডটাও অটোমেটিক্যালি কম বেশি হবে। বেশি হবে। তাহলে এখন দেখো আমাদের তো ডিসি মোটর যখন আমরা চালাচ্ছি, ডিসি মোটর মানে কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, মানে একটা ব্যাটারির মতো ভোল্টেজ দিতে হবে। কিন্তু আমাদের বাসাবাড়ির যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কি বলতো? এসি ভোল্টেজ না? এখন এই এসি ভোল্টেজ যদি তুমি ডিসি ভোল্টেজে চালাও তাহলে সেই মেশিন থাকবে? সেই মেশিন কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে ওই এসি ভোল্টেজটাকে আমরা ডিসি তে কনভার্ট করতে পারি। এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, রেকটিফায়ার ডিভাইস করছিলাম না, যেটা আমাদের এসি কে কি করে? ডিসি তে কনভার্ট করে। এই জন্য আমরা একটা ফুল ব্রিজ রেকটিফায়ার সার্কিট নিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের ফুল ব্রিজ রেকটিফায়ার সার্কিট। এই রেকটিফায়ার সার্কিটের কাজ হলো এটাকে ডিসি তে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি ভোল্টেজ পাবা? এখানে তুমি ডিসি ভোল্টেজ পাবা। বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে এই রেকটিফায়ারের কাজ মোটামুটি বুঝতো। তাহলে এখন দেখো পরবর্তী কাজ তোমাকে আমি বুঝাই। তাহলে এটা হলো আমাদের ভি, একটা একটা কার্ভ তুমি আঁকাও। এই কার্ভটা আমি একটু আঁকাচ্ছি, দেখো এটা ভালো করে বুঝবা। এটা বুঝতে পারলে তোমার কাজ শেষ। এই কার্ভটা দেখলো, এটা হচ্ছে আমাদের ভি এর মান। যেহেতু ভি মানে কি কনস্ট্যান্ট ভোল্টেজ, এটা আমাদের ভি এর মান। ঠিক আছে, এটা হলো আমাদের ভি এর মান। এখন দেখো আমাদের হচ্ছে এখানে একটা কাজ থাকে, আমরা হচ্ছে এই যে দেখো থাইরিস্টর আছে না, এই থাইরিস্টরকে তুমি কন্ট্রোল করতে পারবা। এটা তো কন্ট্রোলিং ডিভাইস। যখন এর মধ্যে তুমি গেট পালস দিবা, একটু আলাদা একটু বুঝে দেই যে থাইরিস্টর আসলে কিভাবে কাজ করে। থাইরিস্টর মানে কি? থাইরিস্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের হচ্ছে বিজেটির মতো। ঠিক আছে, তুমি এটা বিজেটির মতো তুমি চিন্তা করো। এখানে তুমি যখন বিজেটি তোমার যখন প্লাস ভোল্টেজ তুমি যখন দিচ্ছিলা, প্লাস ভোল্টেজ দিলে তোমার বিজেটি কি করতো? বিজেটি অ্যাক্টিভ হইতো, মনে আছে? প্লাস ভোল্টেজ দিলে বিজেটি অ্যাক্টিভ হইতো, তখন কারেন্ট প্রবাহিত হইতো, তুমি তখন কারেন্ট পাইতা, কারেন্ট পাবা। আর যদি প্লাস ভোল্টেজ না দিয়ে যদি মাইনাস ভোল্টেজ দাও তাহলে তুমি কি পাবা? তোমার বিজেটিটা কি থাকবে? ইনঅ্যাক্টিভ থাকবে। এটা গত ক্লাসে পড়াইছিলাম, বিজেটিটা আমাদের ইনঅ্যাক্টিভ থাকবে, ফলে এটা ওপেন সার্কিট হবে, এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের থাইরিস্টর আমাদের ভাবে কন্ট্রোল করতে হয়। থাইরিস্টরে যখন আমরা ওয়ান দিব, মানে গেট পালস দিব, তখন সেটা অন থাকবে এবং এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। আর যখন থাইরিস্টরে আমরা জিরো দিব তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু মনে করি যে এটা হলো আমাদের টি কার, আর এটা হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ। এর মান ধরলাম আমরা 100 ভোল্ট ধরলাম, সে মনে করলাম 100 ভোল্ট। এখন আমরা কি করতেছি, এখানে আমরা একটা গেট পালস আঁকাবো। ঠিক আছে, এটাও টি, এটা কার ভোল্টেজ? এটা হলো আমাদের এই কন্ট্রোলের ভোল্টেজ। ঠিক আছে, বা আমরা বলি যে পালস। এই গেট পালস তুমি যখন দিবা, ধরো যে তুমি এখানে গেট পালস দিছো এরকম, তুমি এরকম ভাবে পালস দিছো। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে কিন্তু তুমি 100 ভোল্টই পাচ্ছ। তাহলে এই অবস্থা তোমার আউটপুট ভোল্টেজ কত হবে? তোমাকে আউটপুট ভোল্টেজ বের করতে হবে। এখানে আউটপুট ভোল্টেজ বের করার নিয়ম হচ্ছে, তুমি দেখো এই যে T1 থেকে T2 এই সময়ের মধ্যে তোমার কি আছে? এই থাইরিস্টরটা অন আছে, অ্যাক্টিভ আছে না? আসলে কি হবে? তুমি এখানে একটা আউটপুট ভোল্টেজ পাবা। তারপর এই দেখো T2 থেকে T3 সময়, এই সময়ের মধ্যে কোনো মান আছে? কোনো মান নাই, জিরো মান দিছো। জিরো মান দিলে ওপেন সার্কিট, কোনো মান পাবা? কোনো মান পাবা না, লেখে তুমি জিরো ভোল্টেজ পাবা। তারপর তুমি কি পাচ্ছ? T3 তে আবার পালস দিছো, T3 থেকে T4 এ পালস দেওয়া আছে, তা তুমি কি পাবা? তা তুমি আবার একটা ভোল্টেজ পাবা। তুমি এরকম করে একটা করে ভোল্টেজ পাবা। ঠিক আছে, এখন তুমি বলো এই যে এটা তো কনস্ট্যান্ট 100 ভোল্টের মান, আর তোমার হচ্ছে এরকম কিছু ভোল্টেজ পাচ্ছ আর কিছু কিছু ভোল্টেজ পাচ্ছ না। তাহলে এই দুটোর মধ্যে তুমি যদি কম্পেয়ার করো তাহলে কোনটার মান বেশি হবে? বলো কোনটার মান বেশি হবে? বা তোমাকে যদি আরো যদি সুন্দরভাবে তুমি বুঝতে চাও, আরো যদি সিম্পল ভাবে বুঝতে চাও, তো দেখো এটা আমরা করলাম কি, আমাদের হচ্ছে থাইরিস্টর নিলাম। থাইরিস্টর হলো, এবার এটা ভালো করে বুঝবা, এটা পরীক্ষায় আসবে কিন্তু। জি স্যার। দেখো এই যে থাইরিস্টর আছে না, এটা থাইরিস্টর হচ্ছে আমাদের T1 সময়ে আমরা অন করতেছি। ধরো T1 সময় আমরা অন করতেছি, তো T1 সময় যখন তুমি অন করবা, জিরো থেকে T1 সময়ের মধ্যে তোমার কোনো কারেন্ট থাকবে? কোনো মান থাকবে না কিন্তু, কারণ থাইরিস্টর অফ আছে। থাইরিস্টর অফ থাকলে আউটপুটে কিছু পাবা না।
তাহলে তুমি এই সময় তুমি একটা ভোল্টেজ পাবা, এই সময় তুমি 10 ভোল্ট পাবা, ধরো 100 ভোল্ট পাইলা। এখন তুমি বলো এই যে লাল কালারের যে 100 ভোল্ট আর আমাদের পিঙ্ক কালারের যে 100 ভোল্ট, এই দুটার মধ্যে কোনটার মান বেশি হবে? অবশ্যই এই উপরটার মান বেশি হবে, কারণ দেখো এটা সব সময় অ্যাক্টিভ। আর এখানে কি এই সময় তুমি পাচ্ছ না, এই সময়টা নাই, তাহলে মানটা কমে গেল না? কমে গেল। স্যার এই জি, স্যার। Q1 কে বলা হয় আলফা, ঠিক আছে, বা কন্ডাকশন অ্যাঙ্গেল বা ফায়ারিং অ্যাঙ্গেল, একে বলা হয় তোমার ফায়ারিং অ্যাঙ্গেল, একে বলা হচ্ছে তোমার ফায়ারিং অ্যাঙ্গেল। এখন তুমি যদি চিন্তা করো এই ফায়ারিং অ্যাঙ্গেল আলফার মানে তুমি একটু চেঞ্জ করবা, চেঞ্জ করে তুমি এখানে দিবা, এখানে তুমি আলফা দিলা। তাহলে এখন দেখো তুমি আউটপুট কি পাবা, তুমি কিন্তু আউটপুট এখন এখান থেকে পাবা। এখন তুমি চিন্তা করো এটার সাথে তুমি তুলনা করো, তাহলে এর মান কম না, এর মান কমে যাচ্ছে। তাহলে ফায়ারিং অ্যাঙ্গেলের মান তুমি যত বাড়াচ্ছ, তোমার ভি এর মান কি হচ্ছে, ভি এর মান তত কমে যাচ্ছে। আর ভি এর মান যত কমে যাবে, স্পিড তত কি হবে, স্পিড তত কমে যাবে। বুঝতে পারছো? তাহলে আমার মেন কাজটা কি হলো, আমার মেন কাজ হলো ফায়ারিং অ্যাঙ্গেল যদি বেড়ে যায় তাহলে তোমার হচ্ছে ভি এর মান কমে যায়। তুমি এটা বুঝছো কিনা সেটাকে বলো। এটা কি বুঝতে, হ্যাঁ বুঝতে জি পারছো না? স্যার। তাহলে বুঝতে পারলে আমাদের কাজ শেষ। এবার দেখো আমাদের লেখা আছে, দেখো the speed of a motor depend on supply voltage. If we increase or decrease the supply voltage, the speed of a motor will be changed. যদি একটা মোটরের সাপ্লাই ভোল্টেজ যদি চেঞ্জ করা হয় তাহলে মোটরের স্পিড অবশ্যই চেঞ্জ হবে। তাহলে আমরা যেহেতু বুঝতেছি স্পিডটা সাপ্লাই ভোল্টেজের প্রপোর্শনাল, তাহলে সাপ্লাই ভোল্টেজ যদি বাড়াও তাহলে স্পিডটা বাড়বে, সাপ্লাই ভোল্টেজ যদি তুমি কমাও তাহলে স্পিডটা কি হয়ে যাবে, স্পিডটা কমে যাবে। ঠিক আছে? এখন যদি তুমি সাপ্লাই ভোল্টেজ যদি তুমি কন্ট্রোল করতে চাও, যদি ফায়ারিং অ্যাঙ্গেলের মান যদি বাড়াতে চাও, দেখো ইফ ফায়ারিং অ্যাঙ্গেল ইনক্রিজ, যদি ফায়ারিং অ্যাঙ্গেলের মান বাড়ে তাহলে ভি এর মান কি হয়ে যায়, ভি এর মান ডিক্রিজ হয়ে যায়। আর ভি এর মান যে সাথে আমাদের স্পিডের সম্পর্ক আছে, প্রপোর্শনাল সম্পর্ক, তাহলে স্পিডের মানও ডিক্রিজ হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। এখন যদি তুমি ফায়ারিং অ্যাঙ্গেলটা যদি আবার ডিক্রিজ করো, ফায়ারিং অ্যাঙ্গেল যদি তুমি কমাও তাহলে কি হবে, এখানে এখানে এ না কিন্তু ফায়ারিং আলফার মান, ফায়ারিং অ্যাঙ্গেল যদি তুমি কমাও তাহলে ভি এর মান কি হবে, ভি এর মানও কমে যাবে। সরি, ভি এর মান বেড়ে যাবে, ভি এর মান বেড়ে গেলে আমাদের এন এর মান কি হবে, এন এর মানে কিন্তু বেড়ে যাবে। তাহলে এভাবে আমরা ফায়ারিং অ্যাঙ্গেলের মান কম বেশি করে কিন্তু একটা মোটর স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? এখন তুমি দেখো এই মোটরটা কিন্তু একটা ইন্ডাক্টর, এর মধ্যে কিন্তু আমাদের এরকম একটা ইন্ডাক্টর থাকে। আর আমরা আগের ক্লাসে পড়ছিলাম মোটরের মধ্যে আমরা যখন ইন্ডাক্টর ডিভাইস থাকে তখন সেটা এনার্জি স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে, মানে এর মধ্যে ভোল্টেজ তোমার তৈরি হয়। এখন দেখো যখন আমাদের ফায়ারিং অ্যাঙ্গেলটা কাজ করতেছে না, যখন থাইরিস্টরটা অফ আছে, দেখো এই সময়টা আমাদের ফায়ারিং অ্যাঙ্গেলটা অফ আছে, অফ থাকলে কি হবে, তখন এখানকার যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজ তখন এই ডায়োডের মধ্যে দিয়ে পাস হয়ে যায়, তখন ডায়োডের মধ্যে দিয়ে ড্রপ হয়ে যায়, ফলে আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাই না। ঠিক আছে? এটাই হলো আমাদের মেন কাজ। তাহলে মেন কাজটা হলো একটা মোটরের স্পিড আমরা সাপ্লাই ভোল্টেজ কম বেশি করার মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আর সাপ্লাই ভোল্টেজকে আমরা কম বেশি করি ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ করার মাধ্যমে। যদি ফায়ারিং অ্যাঙ্গেল বাড়ে তখন আমাদের কি হবে, তখন আমাদের হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা কমে যাবে, যখন ফায়ারিং অ্যাঙ্গেলটা কমে যাবে তখন সাপ্লাই ভোল্টেজটা বেড়ে যাবে। এই ফায়ারিং অ্যাঙ্গেল কম বেশি করার মাধ্যমে আমরা সাপ্লাই ভোল্টেজ কম বেশি করি, আর সাপ্লাই ভোল্টেজ কম বেশি হইলে আমাদের অটোমেটিক্যালি স্পিডটাও কম বেশি হয়। আশা করি আমরা বুঝতে পারছি। জি স্যার, বুঝছি স্যার। পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। ঠিক আছে? আশা করি আজকে যে যত পর্যন্ত ক্লাসটা হইলো সবগুলো বুঝতে পারছো, কোনো প্রবলেম নাই তোমাদের। না স্যার। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে? আমাদের হচ্ছে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা হচ্ছে গত ক্লাস মানে পরের ক্লাসে যে থাকবে সেই ক্লাসে তোমাদের জিনিস দেখাবো, এই জিনিসটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখন কার কোন ব্যাচে দিছে আমার মনে নাই, কিন্তু যে কোনো একটা ব্যাচে পরীক্ষায় পড়ছে একটা মোটরের স্পিড। ঠিক আছে? এটা তো তোমার ডিসি মোটর ছিল, এখন যদি মোটর যদি এসি মোটর হয় তাহলে এসি মোটরের স্পিড তুমি কিভাবে কন্ট্রোল করবা? একটা এসি মোটরের স্পিডটা ডিপেন্ড করে তোমার এনএস সমান সমান 120 F/P। ঠিক আছে? এর উপর তোমার ডিপেন্ড করে। তাহলে মানে কি, এর মানে হলো তুমি যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সির মান যদি তুমি কম বেশি করতে পারো তাহলে তোমার মোটর স্পিডটাও কম বেশি হবে। তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি তুমি কিভাবে কম বেশি করবা, তোমরা বাসে একটু দেখবা যে সাপ্লাই ফ্রিকোয়েন্সির মান কিভাবে কম বেশি করা যায়, যদি তোমাদের সময় থাকে। আর এই সাপ্লাই ফ্রিকোয়েন্সি যে কম বেশি করতেছি না, এর উপরে আমার হচ্ছে একটা বই লেখা আছে, মানে রিসেন্টলি আমি একটা কাজ করতেছি। সেই কাজটা হচ্ছে যে কিভাবে তুমি কত কম খরচে তুমি হচ্ছে এরকম একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কম বেশি করতে পারো, সেটা নিয়ে নতুন আমি একটা বই লিখতেছি। এটা তোমাকে নেক্সট ক্লাসে তোমাকে ওই জিনিসটা তোমাকে দেখাবো, সিমুলেশন করে তোমাকে দেখাবো যে তুমি কিভাবে এটা কম বেশি করতে পারবা। ঠিক আছে? আর ওই বইটা হচ্ছে এরকম, তোমাকে একটু দেখায় তাতে বুঝতে পারবা। আমার হাতে একটু সময় আছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। দেখো এই বইটা এখনো লেখা হয়নি, কেবল আমার হচ্ছে
50% লেখা হয়েছে। এই এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কনভেনশনাল, ঠিক আছে, যেগুলো তোমার আগে থেকে তৈরি হওয়া আছে, এগুলোর সাথে তুমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করো। দেখো এগুলোর সাথে তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা, কিন্তু এখানকার তোমার ফ্রিকোয়েন্সি হলো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি দেখো 50 হার্টজ করে। তো তোমার এখানে দেখো এই পুরোটা মিলে তোমার একটা সাইন ওয়েভ হয়েছে। তাহলে প্রত্যেকটা 50 হার্টজ করে, 50 50 50 ছয়টা আছে, তাহলে তোমার কত হলো 3 6 90, মানে 300। তোমার হচ্ছে 300 হার্টজ। তাহলে আমার তুমি অ্যাপ্লাই করছো হচ্ছে 50 হার্টজ ভোল্টেজ, তুমি অ্যাপ্লাই করছো, তুমি আউটপুট কত পাইছো? আউটপুট হচ্ছে 300 হার্টজ। আর আমরা দেখছিলাম একটা মোটরের স্পিড কার উপর ডিপেন্ড করে? 120 f/p, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। ফ্রিকোয়েন্সি বাড়লে স্পিড কি হবে? বাড়বে। ফ্রিকোয়েন্সি কমলে স্পিড কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক না? তাহলে আমরা যদি মোটর স্পিডটাকে আরেকটু বাড়াতে চাই তো কি করবা? দেখো এটা কিন্তু আমরা মোটর স্পিডটাকে আরেকটু বাড়াইছি। এখানে এখানে তোমার মোটর টোটাল 8টা ঘর আছে, তাহলে 8 ঘরে কত হবে? 400। তাহলে এখানে মোটরের ফ্রিকোয়েন্সি ছিল 400 হার্টজ। তাহলে এখানে কি করতেছি আমরা? 400 হার্টজ করতেছি। তাহলে এখানে কিন্তু আমরা স্পিডটাকে বাড়াইছি, ঠিক আছে। আমার কাজ ছিল দেখো এখানে তোমার টিএইচডির মান কিন্তু অনেক বেশি হয়, আর এটা কিন্তু তোমার পিওর সাইন ওয়েভের মতো হচ্ছে না। তুমি যদি এটাকে ভালো করে ড্র করো তাহলে দেখতে পাবা এটা কিন্তু তোমার পিওর সাইন ওয়েভ না। এটা তোমার দেখতে কিরকম হবে? দেখো এরকম সিগন্যাল, সাইন ওয়েভ তোমার এরকম, মানে মাঝখানে এরকম কিন্তু নাই। এই কারণে তোমার টিএইচডির মান হয় কত? অনেক বেশি হয় তোমার টিএইচডির মান। আমি এই জন্য একটা সিস্টেম প্রপোজ করছি। এই প্রপোজ করা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে আউটপুট ভোল্টেজ তোমার এরকম হইতে হবে। তোমার আউটপুট ভোল্টেজ হবে এরকম, ঠিক আছে। দেখো এটা কিন্তু তোমার পিওর সাইন ওয়েভের মতো। তুমি যদি এরকম একটা ভোল্টেজ প্রপোজ করতে পারো তখন তোমার টিএইচডির মান এরকম হয়, 50.12% হয়। আগে ছিল তোমার 68 ছিল, এখন তোমার কত হয়েছে? 50.12 হয়েছে, ঠিক আছে। এটাই আমি হচ্ছে প্রপোজ করছি। প্রপোজ করার পর এখানে কিভাবে তুমি করলা? এখানে দেখো আমার যে সার্কিট ডায়াগ্রাম, সেই সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা। এখানে মাত্র আমি 6টা সুইচ ইউজ করছি, 5টা সুইচ ইউজ করছি। এই একটা, দুটা, তিনটা, চারটা, 5টা। এই 5টা সুইচের সাহায্যে আমি সাধারণত এই যে আউটপুট সিগন্যাল পাচ্ছি সেটা আমি ডেভেলপ করছি। আর হচ্ছে এইভাবে এই সার্কিট ডায়াগ্রাম গুলো অবলম্বন করে আমি ওরকম মান নির্ণয় করতেছি। আর তোমাকে নেক্সট দিন আমি দেখাবো যে কিভাবে তুমি ফ্রিকোয়েন্সি গুলো এভাবে চেঞ্জ করবা, কিভাবে এসি মোটরের স্পিড তুমি কন্ট্রোল করবা। তোমাদের সিলেবাসের মধ্যে এটা একটা আছে, যদিও এটা নিয়ে খুব একটা রিসার্চ হয় নাই। এটা ধরো আমার পেপার দেওয়া হলে তোমার 10 নম্বর পেপার হবে মনে হয়, এরপর কাজ করছে। এখন এটা সিলেক্ট হলে হয়। ঠিক আছে, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি পরবর্তীতে যদি কোনো প্রবলেম থাকে এই টপিকসের উপরে, এই যে 6টা পেজ আছে, তাহলে আমাকে জানাবা, আমি তোমাদের আবার বুঝে দিব। আর না প্রবলেম থাকলে তো বেঁচে গেলাম, সমস্যা নাই। আর এখান থেকে তোমাদের হচ্ছে CO2 এর জন্য কিন্তু আরো এক স্লাইড আছে। একটা স্লাইড করলে আমাদের মোটামুটি CO2 শেষ হয়ে যাবে। আর মাঝখানে আমরা হাতে একদিন সময় রাখবো, সেই টাইমটা রাখবে মেকআপ ক্লাস। মেকআপ ক্লাস মানে কি? সমস্ত সিলেবাসটা উপরে একটা ওভারভিউ দিব। সেই ক্লাসে তোমাদের প্রবলেম গুলো আলোচনা করা হবে। স্যার কারণ সিটি কবে নেবেন? সিটি তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কবে সিটি দিবা। তোমার টাইম তো বললাম যে একটা অফ টাইমে তোমার সিটি দিতে হবে, সিটিটা। নাহলে তোমাকে এক্সট্রা ক্লাস করতে হবে। একটা ক্লাস করবো না আমরা, সিটি দেবো একটা। তোমরা শনিবারে সিটি দিতে পারো, শনিবারে। স্যার এই শনিবারে আমার ল্যাব ফাইনাল আছে। স্যার ঈদের পরে নেন স্যার, ঈদের আগে ল্যাবের অনেক এদের তো ক্লাস নাই, এদের তো ক্লাস হবে না। স্যার রবিবারে দিতে পারি, শনিবারে ল্যাব ফাইনাল আছে। আমি তোমাকে একটু বলি, দেখো রবিবারে দাও, সমস্যা, আমার সমস্যা নাই, আমি ফাঁকা থাকি। আমার কথা হলো কি, আমাদের হচ্ছে সিটি থ্রিতে ভালো করা অত আমাদের অত গুরুত্বপূর্ণ না। আমার গুরুত্বপূর্ণ হলো সিটি থ্রি যে অ্যাসাইনমেন্ট থাকবে এবং সিটি থ্রি যে কোশ্চিন থাকবে, সেই কোশ্চিনের উপর ভিত্তি করে তোমার কিন্তু ফাইনালের কোশ্চিন হবে। ফাইনালের কোশ্চিন সম্পর্কে তুমি একটা আইডিয়া পাবা এই সিটি থ্রির অ্যাসাইনমেন্ট এবং সিটি থ্রি থেকে, ঠিক আছে। এই জন্য তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তুমি অ্যাটেন্ড করলে তুমি একটা আইডিয়া পাবা, এটা হলো কথা। এখন তুমি যদি মনে করো দরকার নেই, দিও না, সমস্যা নেই, আমি তোমাকে তো বলবো না। কবে নিবেন এটা? তো রবিবারে দিও, রবিবারে তোমাদের একটা টাইম ফিক্স করে আমাকে জানালে আমি দিয়ে দিবো। আর অ্যাসাইনমেন্টটা আমি আজকে দিয়ে দেবো। ওই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে হয়তো বা তোমার 4টা ম্যাথ দেওয়া থাকবে অ্যাসাইনমেন্টে। স্যার হুম, বলতে চাচ্ছি সামনের সপ্তাহে পুরোটাই তো প্রজেক্ট আর মানে ল্যাবের জন্য। দেখো তুমি যে অ্যাসাইনমেন্ট জমা দিবে না আমারটা, সে অ্যাসাইনমেন্ট তো স্যার 4টা বছর রবিবার কয় থাকবে। তারিখ হয় স্যার? রবিবার কয় তারিখ হচ্ছে? রবিবার হচ্ছে আমাদের শনি রবি, রবিবার তোমার হচ্ছে 2 তারিখ।
তোমরা আমার কিন্তু 10 তারিখ সময় আছে, আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে। 10 তারিখের মধ্যে একদিন দিতে পারবা তোমরা। 10 তারিখের আগে নিন স্যার, মানে এখন তুমি দিও, পুরো আমার প্রেশার মেন কথা যাচ্ছে হলো স্যার। পরীক্ষা তোমার উপর ডিপেন্ড করবে। তোমরা যদি পরীক্ষা না দিতে চাও তোমাদের ব্যাপার, না আমার দিও কোনো স্যার, সমস্যা কিন্তু নাই। একটু পরে নিন স্যার প্রয়োজন নেই। কিন্তু স্যার রবিবার তো সবার অফ ডে মনে হয় না হ্যাঁ, রবিবার অফ ডে তোমার। আচ্ছা এখন স্যার, রবিবারে দেন স্যার, সমস্যা নেই। ওই স্যার রবিবারে স্যার আমাদের ল্যাব আছে স্যার সকালে। শোনো, ওই আরে জন্য তো বললাম সবাই যে প্রজেক্ট তোমাদের যে করছে না। সিআর আছে না, সেই সিআর এর সাথে কথা বলে আমাকে টাইম জানাবা। 10 তারিখ পর্যন্ত তোমার টাইম। ঈদের পরে কোনো পরীক্ষা নেওয়া যাবে না কিন্তু। আর ঈদের পরে আবার বলতেছি, ঈদের পরে কোনো কিন্তু প্রবলেম সলভ হবে না। তোমাদের যাবতীয় প্রবলেম তোমার সাথে আমার যে অ্যাসাইন করা হচ্ছে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ হইলেই তোমার কোর্স শেষ। আমার সাথে তোমার ওরকম আর ইয়ে নাই, কোর্স সম্পর্কে কথাবার্তা হবে না। তখন আমার সাথে পরীক্ষা নিয়ে কথাবার্তা হবে। বুঝতে পারছো? জি স্যার। তা ঠিক স্যার আছে। সিটি2 এর রেজাল্টটা কবে দিবেন? সিটি2 এর রেজাল্টটা আমি আজকে দিয়ে চাইছিলাম, কিন্তু আমার এই পেপারটা শেষ হয় না। তো আজকে আমি একটু পরে বসবো, হয়তোবা তোমাদের হচ্ছে রাত্রেবেলার মধ্যে দিয়ে দিতে পারবো রেজাল্ট। আর রেজাল্ট দেওয়ার পর তোমরা ফার্স্ট সিরিজে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, সেগুলো কি কি হয়েছিল মনে নাই। সেকেন্ড সিরিজে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তাদের হচ্ছে বিকাশ নাম্বার আমাকে একটু দিও, আমি তোমাদের পুরস্কার দেবো কিছু। কত স্যার? 500 করে? 500 টাকা দিলে হবে? তুমি স্যার বেতন এবার কত? যারা কম নাম্বার পাবে তাদের দেন। কম মার্ক তুমি কম মার্ক পাবা মনে হচ্ছে। তুই পড়ানি কেন তাহলে বলো, তুমি কম মার্ক পাবা কেন? স্যার 11টা বাজে গেছে, বলা তো বুঝলে যায় না, স্যার? শুরু হলেও তো পাইতে পারি কম। শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস অফ থাকুক। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, খোদা হাফেজ। স্যার ভালো রেজাল্ট করবো স্যার। আসসালামু আলাইকুম স্যার।